এখানে পার হেড 1200 টাকা করে নেয়। আর অবশ্যই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই পাবেন। তো আমরা চলে এসেছি লুপ ব্রিজে। তো একে নিয়েই ভাবছি আমরা যাব, এর সঙ্গে সঙ্গে ঘুরছে যেখানে যেখানে আমরা যাচ্ছি। আর আমরা এখন এসে পৌঁছালাম লোলেগাঁওতে। এখানে একটা সুন্দর বুদ্ধ মূর্তি রয়েছে, সবাই ছবি টবি তুলছে। আর এই ডাবলিং ভিউ পয়েন্টে এলে এখানে দোলনাও চড়তে পারবেন, আর এখান থেকে ভিউটা সত্যি খুব অসাধারণ। এক্স্যাক্টলি নাম্বার 1 হোমস্টে কোনটা সেটা কিন্তু জানতে গেলে আমাদের ভিডিও দেখতে হবে। এই ঝর্ণার নাম থেকেই এই জায়গাটার নামও ডুকা থেকে ডুকা ভ্যালি। আমরা রয়েছি কালিম্পংয়ের ডুকা ভ্যালিতে, আরও একটা নতুন অফবিট লোকেশানে। কিভাবে এলাম, কোথায় থাকলাম, কত খরচা পড়লো, পুরো ডিটেলস তাই বলবো এই ভিডিওতে। কালিম্পংয়ের অফবিট গ্রাম মাইরং বস্তি, যার মধ্যে মাইরং গাঁও, তেন্দ্রাবং ফেলে সবথেকে শেষের গ্রাম ডুকা ভ্যালি। এটাকে আমি অন্তত অফবিট বলবো না। চারিদিকে পাহাড় আর সবুজ গাছের চাদরে ঘেরা এই গ্রাম। এখানে এলে আপনাদের হার্টবিট অনেক সচল হয়ে যাবে। কোথাও পাইনের জঙ্গল, আবার কোথাও ফুলের ভ্যালি, সব মিলিয়ে মন মাতিয়ে দেবে। মনে হবে আর শহরে নয়, এখানেই কাটিয়ে দিই বাকি জীবনটা। আজকের আমরা একটু বেলাবেলি বেরিয়েছি, মানে এখন প্রায় 12টা বেজে গেছে। আকাশ হালকা হালকা মেঘলা, হালকা বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি পিছনে কিন্তু করোনেশন ব্রিজ ক্রস করে আমরা ডান দিকে রাস্তা দেবো। বাগরাকোটের রাস্তা হয়ে আমরা লুপ ব্রিজ হয়ে লাভা পৌঁছাবো, আর লাভা থেকে আমাদের ডেস্টিনেশন ডুকা ভ্যালি। আর এই রাস্তাটা কেন সিলেক্ট করলাম, কারণ এই রাস্তা কিন্তু প্রচুর সুন্দর সুন্দর সাইট সিন রয়েছে। ডাবলিং ভিউ পয়েন্ট যাবো, জিরং দেখবো, তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা ডুকা ভ্যালিতে পৌঁছাবো। তো আবারও বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। তো আজকের হয়তো আমাদের ডুকা ভ্যালি পৌঁছাতে পৌঁছাতে একটু সন্ধে হয়ে যাবে, তাও দেখা যাক আজকে আমরা কতগুলো সাইট সিন কভার করতে পারি। তার উপর মেঘলা আর হালকা হালকা কিন্তু বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। তো চলুন যাওয়া যাক একটা নতুন অফবিট লোকেশনের উদ্দেশ্যে। আকাশ হালকা হালকা মেঘলা, আর আমরা এই মেঘলা আকাশ মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি ডুকা ভ্যালির উদ্দেশ্যে। তো আমরা লাভা হয়ে ডুকা ভ্যালি যাব। ডুকা ভ্যালি যাওয়ার দুটো রাস্তা রয়েছে, কালিম্পং হয়েও নিচের দিকে নামা যায়। তো ওই রাস্তাটা একটু কম সময় লাগে কালিম্পং হয়ে গেলে, বাট আমরা লং রুটটা নিলাম কারণ এই রাস্তায় অনেকগুলো কিন্তু ছোটো ছোটো সাইট সিন রয়েছে। ডাবলিং ভিউ পয়েন্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে লুপ ব্রিজ হয়ে যাব। লুপ ব্রিজটা খুব সুন্দর লাগে দেখতে। তো এখান থেকে প্রথমে আমরা বাগরাকোট পৌঁছাবো, বাগরাকোট থেকে বাম দিক দেবো লুপ ব্রিজ হয়ে, তারপরে আমরা লাভা পৌঁছাবো। আর সামনে এই বোর্ডটা দেখুন, ডামডিং এখান থেকে 16 কিলোমিটার, মালবাজার 23 কিলোমিটার, বিনাগুড়ি 67 কিলোমিটার, আর আলিপুরদুয়ার 142 কিলোমিটার। তো ডামডিং হয়েও লেফট সাইড দিয়ে কিন্তু লাভা যাওয়া যায়। তো ডামডিং দিয়ে গেলে আপনারা ওই লুপ ব্রিজটা দেখতে পাবেন না, তো তার জন্য বাগরাকোট হয়ে বাঁদিক হয়ে যেতে হবে, তবে গিয়ে লুপ ব্রিজটা দেখতে পাবেন। আর ওটাই শর্টকাট, ওটা হয়ে লোলেগাঁও হয়ে আমরা লাভাতে ঢুকতে পারবো। আর তার আগে দুপাশে চায়ের বাগান শুরু হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর লাগে। এখন মেঘলা বলে অতটা রংচঙে মনে হচ্ছে না, কিন্তু জায়গাটা সত্যিই খুব সুন্দর। যখনই আসি এখানে প্রচুর ছবি তুলি। আমরা এসে গেছি বাগরাকোটের ক্রসিংয়ে। তো বাগরাকোট থেকে আমরা বাম দিক নেব, এরপরেই আসবে লুপ ব্রিজ, আর লুপ ব্রিজ থেকে সোজা। তো এই হলো টার্নিং, এখান থেকে আমাদের লেফট সাইড নিতে হবে। এই রাস্তা ধরে সোজা গেলে কিন্তু লুপ ব্রিজ পৌঁছানো যাবে। তো আমরা চলে এসেছি লুপ ব্রিজে, আর লুপ ব্রিজের ওপর দিয়েই আমরা যাচ্ছি। এই ব্রিজটা কিন্তু অনেক ফেমাস, আর আমার চাকরি সূত্রে এই ব্রিজে অনেক সিমেন্ট সাপ্লাই করেছি। তো তখন আসা হয়নি, ব্রিজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আসার সুযোগ হয়েছে। তো আমরা এসে পৌঁছেছি লুপ ব্রিজের কাছে। তো মাথার ওপরে সেই ফেমাস ভাইরাল লুপ ব্রিজ। আর যখন এর আগের বারে এসেছিলাম ব্রিজের কাজ কিন্তু অনেকটাই বাকি ছিল, এখন ব্রিজ মোটামুটি কমপ্লিট। আবার একপাশেও ভাঙতেও শুরু করেছে, সেটা আবার মেরামতের কাজ চলছে। তো এখান থেকে লাভা কিন্তু এখনও অনেকটা দূর, প্রায় 55 কিলোমিটার লাভার রাস্তা রয়েছে। তাও এখানে তো একবার একটু দাঁড়াতেই হবে। তো চলুন লুপ ব্রিজে খানিকক্ষণ সময় কাটাবো, একটু ছবি টবি তুলবো, তারপর এখান থেকে সোজা যাব আমরা লাভাতে। তো লুপ ব্রিজ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। লুপ ব্রিজের পরে বেশ কিছু রাস্তা কিন্তু ভালো, আর বেশ কিছু রাস্তা এরকম ভাঙাচোরা। তো এই রাস্তাটা, এইখানে পুরো সাদা ধুলো আর পাথুরের রাস্তা রয়েছে। তার মাঝখানে অনেকগুলো ছোটো ছোটো গ্রাম রয়েছে, আর এই গ্রামগুলোতে হোমস্টে রয়েছে। মানে হোমস্টে আর অফবিট লোকেশনের কিন্তু কমই নেই এখানে। যেখানেই একটু নতুন জায়গা পাবেন সেখানেও একটা নতুন হোমস্টে। প্রায় 1 ঘন্টা ধরে এরকম একটা সুন্দর রাস্তা পাইন গাছের সারির মাঝখান দিয়ে
বাইক চালাচ্ছি, রাস্তায় বিশেষ কোনো লোকজন নেই, একেবারে ফাঁকা। আর এখানে সবথেকে কাছের যে গ্রামটা সেটা হচ্ছে কাফের গ্রাম। তো কাফের গাঁওতে কিন্তু অনেকেই ভালো হোমস্টে রয়েছে, অনেকেই সেখানে এসে ভিডিও বানিয়েছেন। তো সামনে গেলেই সেই কাফের গাঁও, তো কাফের গাঁওয়ের ভিউটাও কিন্তু এখান থেকে দারুণ সুন্দর লাগবে। আর আমরা এখন এসে পৌঁছালাম লোলে গাঁওতে। এখানে একটা সুন্দর বুদ্ধ মূর্তি রয়েছে, সবাই ছবি টবি তুলছে। আর গ্রামটাও বেশ সুন্দর, ছোট্ট গ্রাম, সাজানো গোছানো, পাইন গাছে ঘেরা। আর এরপরে কিন্তু কাফের গাঁও রয়েছে লোলে গাঁওয়ের পরেই। তো এখানেও প্রচুর হোমস্টে রয়েছে, হোটেল রয়েছে এখানেও। তো লোলে গাঁও কিন্তু থাকার জন্য দারুণ সুন্দর জায়গা। ওয়েলকাম টু ডাবলিং অ্যান্ড জেরং ভিউ পয়েন্ট। তো এইটা দিয়ে উঠতে হবে। আর এই ভিউ পয়েন্টে যাওয়ার জন্যই আমরা এই রাস্তা দিয়ে এলাম। তো চলুন দেখা যাক জেরং ভিউ পয়েন্টটা কেমন। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্ট। তো ডাবলিংয়ে কেন দাঁড়ালাম, অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল ডাবলিং আর জেরং ভিউ পয়েন্ট দেখার জন্য। তো এখানে এই গেট দিয়ে ঢুকতে হবে। আপনাদেরকে বলে দিই, এখানে 50 টাকা করে 100 টাকার টিকিট লাগে। মানে ডাবলিং ঢুকতে গেলে 50 টাকার টিকিট, 50, 100 দুজনের লেগেছে। আর জেরং পর্যন্ত যেতে গেলে আরও 20 টাকার টিকিট কাটতে হবে। টোটাল 70 টাকা করে পার হেড টিকিট কেটে জেরং পর্যন্ত যাওয়া যাবে। তো এই হলো ডাবলিং ভিউ পয়েন্ট। তো এখান থেকে সিঁড়ি দিয়ে ওপরে আসতে হবে। এখানে জিপ লাইন রয়েছে, সাইক্লিং রয়েছে, তো সেগুলো দেখবে এবার আমরা। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল ডাবলিংয়ে যাব, এত দেখেছি ভিডিও রিলস, তো আজকে ফাইনালি পৌঁছে গেছি ডাবলিং ভিউ পয়েন্টে। আর এই ভিউ পয়েন্টের এখানে জিপ লাইন রয়েছে। তো ভাইরা জিপ লাইন করছে 250 টাকা জিপ লাইনে, কিন্তু এখান থেকে এত বড় একটা জিপ লাইন রয়েছে। এর আগে আমরা আলিপুরদুয়ারের গ্লাস টাওয়ার চড়েছিলাম, কিন্তু এর ভিউটা একেবারেই আলাদা। কিন্তু ভিউ আজকে কিছু পাচ্ছি না, কারণ পুরোটাই মেঘে ঢেকে গেছে, দারুণ মেঘ রয়েছে। সাইড থেকে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, তবে নিচটা একদম ফাঁকা। আর জায়গাটা বেশ দারুণ সুন্দর। কিন্তু এখানের টুইস্ট এটাই যে আকাশ যদি পরিষ্কার থাকে তবে কিন্তু ভিউটা দেখা যাবে, না হলে একদম মেঘ, পুরোটাই অন্ধকার। আমরা এখন ডাবলিং ভিউ পয়েন্টের সেকেন্ড ফেজে এসেছি, যেখানে জিপ লাইন করে দাঁড়াচ্ছে সবাই। এখানেও একটা ছোট্ট স্কাই ওয়াক টাইপের রয়েছে, দুদিকে রয়েছে। এটা লম্বা, আর এটা গিয়ে সোজা ওই গাছের মধ্যে গিয়ে মিশছে। আর এখানের ভিউটা কিন্তু দারুণ সুন্দর, এখান থেকে হেঁটেও যেতে পারবেন। আর এই ডাবলিং ভিউ পয়েন্টে এলে এখানে দোলনাও চড়তে পারবেন, আর এখান থেকে ভিউটা সত্যি খুব অসাধারণ। তো আমরা ডাবলিং ভিউ পয়েন্ট ঘোরা কমপ্লিট করলাম। এরপরে আমরা ডুকা ভ্যালি বেরোবো, অনেকটা সময় এখানে গেছে। আর দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা পুরো মেঘ। এখান থেকে এখনো অনেক টাইম লাগবে কিন্তু ডুকা ভ্যালি পৌঁছাতে। লাভা ঢোকার আগে এখানকার রাস্তার অবস্থা দেখুন, পুরো মেঘে ঢেকে গেছে। আর চারিপাশে পাইন গাছ, আর এখানে কিন্তু দারুণ ঠান্ডা লাগছে, হাত টাত জমে গেছে। তো ভাগ্য ভালো আজকেরও ফুল গ্লাভস পরে এসেছিলাম আর জ্যাকেট পরে এসেছিলাম, তো ঠান্ডাটা লড়াই করতে পারছি, নাহলে অবস্থা খারাপ হয়ে যেত। তো এখান থেকে রাস্তাটা দেখুন, রাস্তা কিন্তু 80% ভালো, 20% একেবারেই খারাপ, সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। কিন্তু রাস্তার নাজারাটা দারুণ সুন্দর। এখান থেকে দেখুন ভাই, কি লাগছে এই রাস্তাটা। আর এখন ঘড়িতে 2:30 বাজে, মানে ভর দুপুর। আর ভর দুপুরে এখানকার রাস্তার অবস্থা দেখুন, পুরো মেঘে ঢাকা, দুপাশে পাইন গাছ। হ্যাঁ, খুব একটা খারাপ লাগছে বলবো না, কিন্তু একা একা বাইক নিয়ে এলে এই রাস্তায় সত্যি একটু অদ্ভুত লাগবে। রাস্তাটা দেখুন, পুরো মেঘ, দুপুরবেলায় এতটাই অন্ধকার, গাড়ির এমার্জেন্সি লাইট চালিয়ে যেতে হচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না ভাই সাহেব। এখানে দেখুন, এতক্ষণে আমরা লাভার মেন রোড টাচ করলাম। লুপ ব্রিজ থেকে এই লাভা পর্যন্ত আসতে প্রায় 100 কিলোমিটার রাস্তা, মানে অনেকটা লম্বা। রাস্তা যেন শেষই হতে চাইছিল না। আর সামনে দেখুন, এখন ঘড়িতে বাজে 4টের সময়। এখান থেকে মেঘ দেখুন, মানে মনে হচ্ছে না অন্য দুনিয়ায় চলে এসেছি। তো এখানে দাঁড়ালাম, এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই, রাস্তা এতটা সুনসান ছিল, মাঝখানে দাঁড়াতেই ভয় লাগছিল।
তো এখন এখান থেকে আরও 19 কিলোমিটার যেতে হবে, তারপর কিন্তু ডুকা ভ্যালি। আর এইবারে দারুণ ঠান্ডা লাগছে আর পুরো মেঘে ঢেকে গেছে, রাস্তায় দূর থেকে কিছু দেখাও যাচ্ছে না, এমন একটা সিচুয়েশন। তো লাভা এখনো কত দূর সেটাও বুঝতে পারছি না, পুরো রাস্তা অন্ধকার। भैया लावा कितना दूर है यहाँ से? लावा कितना दूर है? 10 মিনিট। শিলিগুড়ি থেকে বাগড়াকোট আর বাগড়াকোট থেকে লুপ ব্রিজ হয়ে ডুকা ভ্যালির দূরত্ব প্রায় 125 থেকে 30 কিলোমিটার। এই রাস্তার দূরত্ব বেশি হলেও অনেকগুলো সাইট সিন করতে পারবেন। লোলেগাঁও, কাফেরগাঁও, নোকডারার সাথে ডুবলিং ভিউ পয়েন্ট আর জেরং তো আছেই। এবারে আমরা শুধু ডুবলিং ভিউ পয়েন্টটা ঘুরলাম, বাকি রয়ে গেল জেরং আর নোকডারা ভিউ পয়েন্ট, যেটা পরের পর্বে আমরা ঘুরব। আর ফাইনালি আমরা ডুকা ভ্যালি রাস্তায় পৌঁছে গেছি। এই রাস্তা দিয়ে আমাদের ডুকা ভ্যালি যেতে হবে। আর ফাইনালি 112 কিলোমিটার রাস্তা পার করার পরে আমরা ডুকা ভ্যালি রাস্তার ক্রসিংয়ে দাঁড়িয়ে রয়েছি। এইটা লাভার রাস্তা, এটা দিয়ে সোজা পেডং যাওয়া যায়, আর এই নিচ দিয়ে গেলে এটা কিন্তু ডুকা ভ্যালির রাস্তা। তো এখানে আপনাদের একটা ছোট্ট জিনিস বলে দিই, যেটা আমার শুরুতে কনফিউশন হয়েছিল। এখানে একটা বোর্ড আছে দেখুন, এখান থেকে লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে ডুকা ভ্যালি। এখান থেকে আরও 8.5 কিলোমিটার নিচে যেতে হবে, তবে কিন্তু ডুকা ভ্যালি রয়েছে। আর তার আগে রয়েছে আরেকটা গ্রাম মায়রং, আর মায়রংয়ের ঠিক পরেই রয়েছে তন্দ্রাবং, যেটাও কিন্তু ভালোই ফেমাস। তো আমরা যে পয়েন্টে যাব সেটা কিন্তু একদম লাস্ট পয়েন্টে, মানে ডুকা ভ্যালিতে থাকবো। তার মাঝখানে তন্দ্রাবঙ্গেও বেশ কিছু ভালো ভালো হোমস্টে রয়েছে, থাকার জায়গাও রয়েছে। তবে চলুন, এখানে আর দাঁড়াবো না, কারণ অলমোস্ট এখন বাজে প্রায় 4:45। এখান থেকে যেতেও কিন্তু প্রায় এখনও আধা ঘন্টা 40 মিনিটের রাস্তা রয়েছে। এই রাস্তাটা কেমন হবে বোঝাটা খুব মুশকিল, কারণ একদম গ্রামের ভিতরের রাস্তা। আশা করছি ঠিকঠাক থাকবে। খুব খারাপ রাস্তা হলে কিন্তু এত সন্ধেবেলায় এই রাস্তায় যাওয়াটা মুশকিল। এইবারে আমরা মেন রোড ছেড়ে নিচের দিকে যাচ্ছি। এখানে কিন্তু দুখানা গ্রাম রয়েছে, একটা তন্দ্রাবং, একটা মায়রং বস্তি। আর মায়রং বস্তির লাস্টে হলো ডুকা ভ্যালি, 8.5 কিলোমিটার রাস্তা। আর এই সন্ধেবেলায় এরকম ছোট্ট একটা গ্রামের মাঝখান দিয়ে চারিদিকে জঙ্গল, ভাঙাচোরা রাস্তা, আর এই না হলে অফবিট। তো আমরা প্রায় 2.5 কিলোমিটার চলে এসেছি, এখনও 6 কিলোমিটার যেতে হবে, তারপরে আমরা ডুকা ভ্যালি পয়েন্টে পৌঁছাবো। তার আগে আগে কিন্তু এখানে অনেক হোমস্টে রয়েছে, মানে এটাই কনফিউজিং যে আপনি এলে কোন হোমস্টেটা থাকবেন, কারণ সব হোমস্টে ভালো, কিন্তু প্রপার এক্স্যাক্টলি নাম্বার 1 হোমস্টে কোনটা সেটা কিন্তু জানতে গেলে আমাদের ভিডিও দেখতে হবে। আমরা এখন তন্দ্রাবং দিয়ে যাচ্ছি, তন্দ্রাবং থেকে আরও 3.5-4 কিলোমিটার যেতে হবে, তারপরে কিন্তু ডুকা ভ্যালি আসবে। তো এই হলো তন্দ্রাবং। প্রথমে আসার ইচ্ছা ছিল আমাদের তন্দ্রাবংয়েই, তারপরে প্ল্যান চেঞ্জ করে আমরা ডুকা ভ্যালি সিলেক্ট করলাম। তো এখান থেকে আরও 4 কিলোমিটার যেতে হবে, অনেকটাই দূর এখান থেকে। আর আমরা এখন রয়েছি ডুকা ভ্যালির কাছে। ডুকা ভ্যালি কিন্তু এখান থেকে আরও অনেকটা যেতে হবে, কিন্তু ডুকা ভ্যালি যে জন্য নাম, সেই ডুকা ওয়াটারফলসের সামনে রয়েছে একটা সুন্দর ওয়াটারফল। জল পড়ছে বর্ষার সময়, কিন্তু এটা আরও সুন্দর দেখতে লাগে। এখন জল কম বলে হালকা পাতলা জল দেখতে পাচ্ছেন, বর্ষার সময় দারুণ সুন্দর লাগে। আর এই ঝর্ণার নাম থেকেই এই জায়গাটার নামও ডুকা, থেকে ডুকা ভ্যালি। আর ঠিক ডুকা ভ্যালি যাওয়ার আগে 1-2 কিলোমিটার আগে রাস্তাগুলো কিন্তু একেবারেই ভাঙা, নতুন রাস্তা তৈরি হচ্ছে। এই রাস্তাটুকু খারাপ ছিল, ভালোই খারাপ। তো এখানেই দেখুন দুটো রাস্তা কেটে গেছে। তো আমরা ডুকা ভ্যালি হোমস্টের দিকে যাব। সিলভার স্টার লেপচা, ওনার নামও লেখা রয়েছে, নাম্বারও দেওয়া রয়েছে। আর এখান থেকে ভাই জায়গাটা মেঘে ঢাকা, কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখতে এখান থেকে। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম ডুকা ভ্যালিতে। তো ডুকা ভ্যালির এই দিক দিয়ে রাস্তা কিন্তু এখন অনেকটা যাচ্ছে, আর আমাদের যে হোমস্টে রয়েছে ডুকা ভ্যালি হোমস্টে, সেটা এইখানে। তো জায়গাটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। এই যে এরিয়াটা, এটা পুরো পাহাড়ে ঘেরা সুন্দর জায়গা। আর এখান থেকে পুরো ভ্যালি টাইপের একটা ভিউ আসছে, নিচে চায়ের বাগান, ধাপে ধাপে বাড়ি রয়েছে, লাইট রয়েছে, আর যেন আমরা একটা পুরো চারিদিক পাহাড়ের ঘেরা ছোট্ট একটা গ্রামের মধ্যে চলে এসেছি। তো পৌঁছে গেছে আমাদের ডুকা ভ্যালির হোমস্টেতে। এখানে বাইক পার্ক করার জায়গা রয়েছে, আর আমাদের কটেজগুলো এরকম রাত্রেবেলা লাইট জ্বলছে, সুন্দর লাগছে। এবারে রুমটা দেখাই, ছোট্ট রুম, দুজনে থাকার জন্য সাফিসিয়েন্ট। আর এই হলো আমাদের রুম, ছোট্ট রুম, দুজনে থাকার জন্য, ছোট ছোট কটেজ, কাঠের তৈরি। এখানে খুব বড় লাক্সারিয়াস রুমের তো এক্সপেকটেশন করবেন না, ছোট রুম, কিন্তু থাকা যাবে দুজনে কমফোর্টেবলি। কিন্তু সব থেকে বেস্ট জিনিস হচ্ছে এখান থেকে ভিউ, সেটা হলো পুরো প্যানোরামিক একটা ভিউ দেখতে পাবেন, যেটা দারুণ সুন্দর লাগবে। আর আজকে সারাদিন বাইক রাইড করে লাঞ্চ করার সুযোগ পাইনি, তো
হোমস্টেতে এসে প্রথমে ম্যাগি খেয়েছি, ম্যাগি খাওয়ার পরে এখানকার যেটা বেস্ট সেটা হচ্ছে পেঁয়াজ পকোড়া আর চাটাও কিন্তু বেশ ভালোই সুন্দর, লিকার চা। তো এইটা খেয়ে একটু গা গরম করতে হবে কারণ দারুণ ঠান্ডা লেগেছে আর অনেকটা রাস্তা ছিল। যদি আপনাদের ডুকা ভ্যালি বা তন্দ্রাবং আসার হয় তাহলে কালিম্পং দিয়ে এলে অনেক কিন্তু রাস্তাটা শর্ট পড়বে। তবে মিস করবেন এটাই, রাস্তায় যেটা লোলেগাঁও ছিল, ডুবলিং ভিউ পয়েন্ট ছিল, ওইগুলো কিন্তু তাহলে দেখতে পাবেন না। ওইগুলো দেখতে গেলে আমরা যে রোড দিয়ে এসেছি ওটাই দিয়ে আসতে হবে। আর না হলে যদি এখানেই আসতে চান, তন্দ্রাবংই আসতে চান, তাহলে শর্টকাট হলো একমাত্র কালিম্পং হয়েই আসাটাই বেস্ট। আর এখন ঘড়িতে 7টা বাজে, চারিদিক কিন্তু নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নেই, শুধু আমাদের এই হোমস্টের লাইটগুলো জ্বলছে আর আশেপাশে কিন্তু কোনো বাড়ি নেই। এই দিকটা দেখলে দেখা যাবে পুরো একটা ওয়াইড প্যানোরামিক ভিউ, মানে পুরো পাহাড় আর লাইট, কোনটা কোন দিকে বোঝা যাচ্ছে না। একদিকে কালিম্পং, একদিকে গ্যাংটকও রয়েছে, পুরো রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছে। আর সকালবেলা যেটা পাহাড়ের কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো সেটা কিন্তু একদম সোজা সেই পাশে। তো যাই হোক, এখন আবার হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। রুমের মধ্যে যাব, ডিনার করব, আর পরের দিন সকালে এই ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা এক্স্যাক্টলি কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো। আর সকাল সকাল আমাদের ছোট্ট কটেজ থেকে বেরিয়ে, এখনও ভালোই মেঘ রয়েছে, আকাশ কিন্তু পরিষ্কার হয়নি, এখন বাজে 7টা। আর এখানে সাইট সিন বলতে গেলে এর একটুখানি হেঁটে গেলে একটা কিন্তু নদী আছে, ছোট্ট ছোট্ট নদী, ঝর্ণা, তো সেখানে যাব। তো এখন ভাবলাম সকালে হয়তো সানরাইজটা ভালো হবে, কিন্তু সানরাইজ দেখার মতন কিছু নেই কারণ পুরোটা মেঘে ঢাকা রয়েছে। আর ট্রেকিং করার জন্য আমরা কটেজ ছেড়ে বেরিয়ে পড়েছি, আর আমাদের সঙ্গে সিম্বা যাচ্ছে। তো একে নিয়েই ভাবছি আমরা যাব, এর সঙ্গে সঙ্গে ঘুরছে যেখানে যেখানে আমরা যাচ্ছি। তো চলুন, আগে একটা ছোট্ট নদী রয়েছে ঝর্ণা টাইপের, সেই সাইড সিনটা আমরা করবো এবারে। তো সিম্বা আমাদের রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখুন। তো সানরাইজ কিন্তু অনেক আগেই হয়ে গেছে, সূর্য অনেক উপরে উঠে গেছে, তাও এখানে এতটাই মেঘ যে আশেপাশে কিছু দেখা যাচ্ছে না। তো এখানকার প্যানোরামিক ভিউটা কিন্তু দারুণ ওয়াইড, মানে পুরো 360 ডিগ্রি দেখা যাবে। আর এই ওপরে আমাদের হোমস্টে, এখানে আমরা ছিলাম, আর এটাই কিন্তু এই গ্রামের লাস্ট হোমস্টে। এরপর থেকে আবার নিচের দিকে যেতে হবে, ডাউন ডাউন। আমরা এতক্ষণ ভাবছিলাম সিম্বা চলে গেছে, কিন্তু ও এই পাহাড়ের রাস্তা ধরে উপর দিয়ে জঙ্গল ধরে আবার নেমে পড়েছে আমাদের সঙ্গে। আর রাস্তায় হাঁটতে হাঁটতে ছোট ছোট কদম ফুলের মতন মনে হলো, কিন্তু গাছগুলো দেখুন, এই ফুল গাছটা কি ফুল গাছ আমি বুঝতে পারলাম না। তো এখানে ফুলগুলো দেখুন, এরকম কাটা কাটা গোল গোল পুরো গাছ। আর আমরা এখনও নিচের দিকে যাচ্ছি, আর আমাদের সঙ্গে এখনও কিন্তু সিম্বা পুরো কন্টিনিউ হেঁটে চলেছে। আর নদীটা অনেকটা দূর, ভাবছিলাম কাছাকাছি হবে। আর এইখানে একটা ছোট্ট ঝর্ণা নদী রয়েছে, তো আমরা সেই নদীর পাশে দাঁড়িয়ে রয়েছে। অনেকটা রাস্তা ছিল, প্রচুর রাস্তা, তো হাতে সময় কম থাকলে কিন্তু এই নদীর কাছে আসার পরিকল্পনা করবেন না, কারণ অনেকটা সময় নষ্ট হবে। আর যেটা উপর থেকে আমাকে বলেছিল আধা ঘন্টার রাস্তা, এটা প্রায় 1 ঘন্টা নামতে লাগবে আর 1.5 ঘন্টা উঠতে লাগবে। তো যাই হোক, জায়গাটা বেশ ভালো, আর যে রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে এসেছিলাম সেটা কিন্তু দারুণ সুন্দর ছিল। কিন্তু সিম্বার জন্য খুব কষ্ট হচ্ছে, বেচারা আসতে পারলো না। মাঝ রাস্তায় একটা কুকুর তাড়া করলো, আর ও আবার উপরের দিকে এতটা রাস্তা এসে প্রায় 90% ও এসে গেছিলো, এসেও যেতে হয়তো আমাদের সঙ্গে এখানে। তো এই ছোট্ট নদী দেখার চক্করে এতটা হাঁটতে হয়েছে, এর থেকে বাইক নিয়ে আসলেও ভালো হতো, কিন্তু রাস্তাটা দারুণ স্টিপ রয়েছে, বাইক নিয়ে এত দূর আসা আবার এখান থেকে যাওয়াটা, অর্ধেক এনার্জি কিন্তু এখানেই শেষ হয়ে যেত। তো যাই হোক, আমরা ফিরে যাচ্ছি আমাদের ডুকা ভ্যালি হোমস্টেতে, আর এখান থেকে অনেকটা রাস্তা হাঁটতে হবে। আর যে সিম্বা আমাদের সঙ্গে এত দূর পর্যন্ত এসছে, তাকে তাড়া করে কোথায় যে নিয়ে চলে গেছে বুঝতে পারছি না। যাওয়ার পথে অবশ্যই সিম্বাকে খুঁজতে হবে। তো একটা লম্বা ট্রেকিং করার পরে ফাইনালি সিম্বাকে খুঁজে পেয়েছি, শান্তিতে ঘুমোচ্ছে বেচারা, পুরো তাড়া খেয়ে ছুটি 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 চলে এসছে। এখন প্রায় সকাল 10টা, আর অনেক পরে রোদের দেখা পেয়েছি। তো আমরা ছিলাম ডুকা ভ্যালি হোমস্টেতে। তো আপনারা যদি কালিম্পংয়ের এইরকম একটা অফবিট লোকেশনে আসতে চান, অবশ্যই ডুকা ভ্যালি ঘুরে যাবেন। এর আগে কিন্তু তন্দ্রাবং রয়েছে, তন্দ্রাবং নিয়ে পরের
এপিসোডে আমরা ভিডিও বানাবো, অবশ্যই সেটা দেখবেন। আজকের ডুকা ভ্যালি ট্রিপ এই পর্যন্ত। এবারে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই। সবথেকে মেন কথা হচ্ছে এই ডুকা ভ্যালি হোমস্টে যেটা, এটাই কিন্তু একমাত্র এখানকার বড় হোমস্টে। আর এখান থেকে পুরো একটা প্যানোরামিক ভিউ পাবেন, মানে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ এক্সপেক্ট করে আসবেন না। এখান থেকে পুরো একটা প্যানোরামিক ভিউ রয়েছে, পুরো গ্রাম পাহাড়ের ওপরে ধাপে ধাপে গ্রাম, গাছ সব কিছুই দেখা যাবে। তবে আকাশ পরিষ্কার থাকলে আরও বেশি ক্লিয়ার দেখতে পাবেন। এখন পুরোটাই মেঘলা রয়েছে। আর এই হোমস্টের খরচাগুলো আপনাদেরকে বলি, এখানে পার হেড 1200 টাকা করে নেয়। আর অবশ্যই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই পাবেন। অ্যাকোমোডেশন ভালো। এখানে যে ছোট কটেজগুলো রয়েছে এইগুলো রুম একটু ছোট, বাকি এই রুমগুলো কিন্তু অনেক বড়। এখানে বনফায়ার করারও জায়গা রয়েছে। আরেকটা পার্টনার আমরা এখানে পেয়েছি যে এখন ঘুমোচ্ছে। এখানে সিম্বা রয়েছে, দেখতে পাচ্ছেন হয়তো। তো সিম্বা কিন্তু পুরো স্বাদ দিয়ে আপনাদেরকে নিচে একটা ছোট্ট ঝর্ণা আছে সেই পর্যন্ত নিয়ে যাবে। তো ওভারঅল এখানকার এক্সপিরিয়েন্সটা একেবারেই আলাদা। আর বেশ দারুণ এনজয় করেছি আমরা ডুকা ভ্যালিতে এসে। আপনারা যদি ডুকা ভ্যালি আসতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর এরপরে তন্দ্রাবঙ্গের বেস্ট কয়েকটা হোমস্টে নিয়ে আলাদা ভিডিও আসতে চলেছে, অবশ্যই সেটা দেখবেন।